হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব মাধ্যমিক রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর ভলিউম 1 পেজ নাম্বার 100 পেজে তোমরা এটা পেয়ে যাবে। এই 3 নং যে সেটটা আছে বালিচক ভজহরি ইনস্টিটিউশন, তো এটা আজকে আমরা করব। একের রোমান সংখ্যা একে বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসলের 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। তাহলে এই প্রশ্নটা থেকে আমাদের বের করতে বলেছে বার্ষিক সরল সুদের হার কত, মানে আর এর মানটা আমাদের বের করতে বলেছে। এখানে বলেছে কোনো আসলের 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। তো আমরা এখানে আসলটাকে ধরে নেব, তারপর সুদটা কী হবে বলো তো? সুদটা হবে আসলের 1/4 অংশ। তাহলে প্রথম আমরা আসলটা ধরে নিচ্ছি। তো দেখো এখানে আমি আসল পি সমান সমান এক্স টাকা ধরে নিয়েছি। এবার বলেছে কোনো আসলের 5 বছরের সুদ, তার মানে এখানে সময়টা এখানে বলা আছে, সময় কত হবে? সময় টি সমান সমান হবে 5 বছর। 5 বছরের সুদ বলেছে, সুদ, তাহলে সুদকে আমরা কী দিয়ে লিখি? সুদকে আমরা আই দিয়ে লিখি। সুদ হবে আসলের 1/4 অংশ। তাহলে আসলটা কত ধরেছি? এক্স ধরেছিলাম। আসলের 1/4 অংশ মানে এটাকে 1/4 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো এই এক্সটা ওপরটার সঙ্গে গুণ হবে, তাহলে x/4 এত টাকা হবে সুদ। তাহলে আমাদের বার্ষিক সুদের হারটা বের করতে বলেছে, তো আমরা লিখবো যে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আর সমান সমান প্রশ্নবোধক। এই আর এর মানটাই আমরা বের করব। তাহলে আমরা সূত্রটা এখানে বসিয়ে দেবো। আমরা জানি কি আই সমান সমান PTR/100, অর্থাৎ মোট সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু বার্ষিক সুদের হার বাই 100। তো এখন আমরা মান বসাবো আয়ের মান। আয়ের মানটা কত আছে বলো তো? x/আছে 4 সমান সমান এখানে আছে পি মানে আসল, আসল কত আছে? এক্স বসিয়ে দেবো গুণন টি এর মানটা এখানে 5 আছে গুণন আছে PTR, আর আর এর মান তো আরই থাকবে, কারণ আর এর মানটা আমরা বার করবো, বাই নিচে হবে 100। তো এবার দেখো এর পরের লাইনটা আমরা কি করব, এখানে যা আছে তাই লিখে নিচ্ছি। x/4 সমান সমান এখানে গুণ করলে আসবে 5xR/100। তো দেখো এর পরের লাইনটা আমি এখানে করছি, যেহেতু নিচে জায়গা নেই, তো এর পরের লাইনটা আমি এখানে করছি। দেখো আমরা কোন দিকে গুণ করব? এই দিকে গুণ করব, যেহেতু আমাদের আর এর মানটা বের করতে বলেছি। তাহলে এই দিকে যদি গুণ করি, কোনাকুনি গুণ করি, 4×5 20 হবে। 20xR ইকুয়াল টু আমরা এই দিকে গুণ করবো, তাহলে কত হবে বলো তো? 100x। এখান থেকে আমরা আর এর মানটা বের করবো, তাহলে আর সমান সমান আর এর সঙ্গে এই 20xটা গুণ আকারে আছে, তাহলে সমান সমানের ও পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ আকারে চলে যাবে, অর্থাৎ 100x/20x। তো আমরা এক্স কেটে দিচ্ছি। আমরা জানি 5×20 100 জানি, বা আর সমান সমান 5, অর্থাৎ আমাদের বার্ষিক সুদের হারের মানটাই বের করতে বলেছিল। তাহলে বার্ষিক সুদের হার কত হবে? 5% হবে। অবশ্যই তোমরা কিন্তু পার্সেন্টেজটা দিবে, ঠিক আছে? 1-2 দাগে আছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। দেখো তোমাদের এই কমার পরে এই জায়গাটা তোমাদের ভালো করে বুঝতে হবে যে n বছর পর, যদি পর কথাটা থাকে, মানে 2 বছর হোক, 5 বছর হোক, বা 27 বছর, 10 বছর, যাই হোক, যদি পর কথাটা থাকে তাহলে তোমাদের সবসময় এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো আমি সূত্রটা লিখে নিচ্ছি, P1 + R/100 পাওয়ারে n। এই সূত্রটা দিতে হবে। যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস দিবে, আর যদি হ্রাস মানে কমে তাহলে সে মাইনাস দিবে, ঠিক আছে? এবার দেখো এখানে বলেছে যে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার, মানে বেড়েছে, তাই আমরা এখানে প্লাসের সূত্রটা ইউজ করব, ঠিক আছে? তো এখানে পিটা কি? পিটা হলো এখানে যা দেওয়া আছে গ্রামের বর্তমান জনসংখ্যা, এখানে পি দেওয়া আছে। এখানে অন্য কিছু থাকলে কিন্তু আমরা পি ধরে নিতাম, ঠিক আছে? তাহলে আমরা লিখব গ্রামের বর্তমান জনসংখ্যা ফার্স্ট ব্র্যাকেটে পি। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি গ্রামের বর্তমান জনসংখ্যা পি সমান সমান পি, এটা পি দেওয়া আছে তাই আমরা পি লিখেছি। পি জনসংখ্যা বৃদ্ধির হার, যেটাকে আমরা আর দিয়ে লিখি, সেটা এখানে 2% দেওয়া আছে। আর সময়কে আমরা এন দিয়ে লিখি, এখানে এন বছরই দেওয়া আছে, ঠিক আছে? আমাদের বের করতে বলেছি এন বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে লিখব সুতরাং এন বছর পর জনসংখ্যা হবে সমান সমান n বছর পর। আমি তাহলে সূত্রটা কোনটা দেবো? প্লাসের সূত্রটা দেবো, কারণ এখানে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তাহলে লিখবো P1 + R/100 পাওয়ারে n। এটা হলো প্লাসের সূত্রটা দেবো, ঠিক আছে? তো এখানে আমরা মানটা বসাবো। দেখো পি এর মান পি আছে 1 +
আর আর এর মানটা কত দেওয়া আছে এখানে, আর এর মান দেওয়া আছে 2r বাই 100 পাওয়ারে n, n এর মান দেখো nই দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা কি করলাম, জায়গায় জায়গায় মানগুলো বসিয়ে দিলাম। এবার 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দিয়ে যদি এখানে কেটে দিই তাহলে আসবে 50, তাহলে সমান সমান আসবে p 1 প্লাস হবে ওপরে হবে আর নিচে হবে 50 পাওয়ারে হবে n। অর্থাৎ এটা কত নম্বর অপশনটা আছে এখানে, তোমরা দেখবে যে এটা বি এর দাগে যে অপশনটা আছে এই বি দাগটা সঠিক হবে। দেখো 1-3 দাগে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে। দেখো যেহেতু এখানে বলেছে বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে সমীকরণটা কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কী আছে সি ইকুয়াল টু 0, আর এখানে দেওয়া আছে এ নট ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, কোনো সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা হবে 0, ঠিক আছে। অর্থাৎ কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা 0 হয়। তাহলে এখানে বি এর যে অপশনটা আছে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কী হবে, 0 হবে। 4-এর দাগে আছে 2a সমান সমান 3b সমান সমান 4c হলে a:b:c কত। দেখো হোলের আগেটা আমি তুলে নিয়েছি, এবার এখান থেকে আমরা a:b:c বের করব। কীভাবে বের করব, আমরা প্রথমে এটাকে কে ধরে নেব, ঠিক আছে, কে ধরি। তো এই মানগুলো যেহেতু সমান, মানে এটার মান যা হবে এটার মান তাই হবে, এটার মান তাই হবে, সেজন্য এখানে মাঝখানে কিন্তু সমান সমান দেওয়া আছে, তার মানে এখানে প্রত্যেকটা মান সমান। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 2a আর কে যেটা ধরলাম এর মানও সমান। একই রকমভাবে আমরা বলতে পারি 3b সমান সমান কে এর মানও সমান। আবার এখানে বলতে পারি 4c সমান সমান কে এর মানও সমান। তো আমরা এখান থেকে a এর মানটা বের করে নেব, তাহলে a সমান সমান কী হবে, k/2 হবে, কারণ 2টা এখানে গুণ আকারে আছে, এ পাশে ভাগ হয়ে যাবে। একই রকমভাবে বি ইকুয়াল টু হবে k/3 বা সি ইকুয়াল টু হবে k/4। তো আমরা এখানে এ বি সি এর মানটা বের করে নিলাম। এবার আমাদের বের করতে বলেছে, সুতরাং a:b:c কত। তাহলে এই জায়গায় মানটা বসিয়ে দিলাম, এর মানটা k/2, বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দিলাম k/3, আর সি এর জায়গায় সি এর মানটা বসিয়ে দিলাম k/4। এখন আমরা এই 2, 3 আর 4-এর কী করব, লসাগু করব। দেখো পাশে আমি লসাগুটা করে দেখাচ্ছি। 2, 3 আর 4-এ যদি লসাগু করি, প্রথমে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 অক্ষে 2, 3কে ভাগ যাবে না, 3 3ই থাকবে, 2 দিয়ে 4কে ভাগ করলে আসবে 2 2 4, এরপর কিন্তু আর যাবে না। তখন আমরা কী করবো, এই সবগুলোকে গুণ করে দেবো, 2 অক্ষে 2, 2 দিয়ে 3কে গুণ করলে আসবে 6, 6 2 12, অর্থাৎ এই 2, 3, 4-এর লসাগুটা আসবে 12। তাহলে আমরা লিখবো সমান সমান k/2 ইন্টু 12 মানে 12, আর এখানে লিখবো k/3 ইন্টু 12 ইস টু k/4 ইন্টু 12, মানে এই লসাগু দিয়ে আমরা সবগুলোকে গুণ করে দিলাম। তো এবার 2 দিয়ে কেটে দিচ্ছি, 6 2 আসবে 12, 3 দিয়ে কেটে দিচ্ছি 3 4 12, 4 দিয়ে কেটে দিচ্ছি 3 4 12, তাহলে এখানে আসবে 6k, আর এখানে থাকবে 4k, আর এখানে থাকবে 3k। তো কে কে সবগুলো থেকে কেটে দিচ্ছি, তাহলে সমান সমান থাকবে 6:4:3, এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 1-এর 5-এর দাগের যে প্রশ্নটা আছে, এই 1-এর 5-এর দাগের প্রশ্নটা কিন্তু আমি পেজ নাম্বার 99, তোমরা লিখে রাখো পেজ নাম্বার 99, এই পেজের তোমরা 1-এর রোমান সংখ্যা 5-এ একই প্রশ্ন দেখো দেখতে পাচ্ছ। তোমরা দেখো এখানেও কিন্তু একই প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এই প্রশ্নটা এর আগের সেটে আমি সলভ করে দিয়েছিলাম, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আলিপুরদুয়ার যে সেটটা দেওয়া আছে পেজ নাম্বার 99, সেখানে দেখো 1-এর 5-এর দাগে সেম প্রশ্ন দেওয়া আছে। তো এটা আমি আগে সেটে করে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নাও। 1-এর 6-এর দাগে আছে পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু 65 ডিগ্রি, অ্যাঙ্গেল বিডিসি ইকুয়াল টু 45 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিবিডি এর মান কত। তো দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি। আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপের ওপর পরিধিস্থ কোণগুলো সমান হয়। তাহলে আমরা যদি সিডি বৃত্তচাপের ওপর ধরি, তাহলে এর পরিধিস্থ কোণ কি হবে বলতো, সিডি বৃত্তচাপের ওপর হবে সিবিডি, মানে এই কোণটা। সুতরাং এই সিডি বৃত্তচাপের ওপর পরিধিস্থ কোণটা হবে সিবিডি, এই কোণটা সমান সমান পরিধিস্থ কোণগুলো কি হয়, সমান হয়। তাহলে সি এ ডি মানে এই কোণটা, তাহলে এই কোণটার নাম কি বললাম, সি এ ডি। আমি আবার বলছি যে আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপের ওপর
পরিধিস্থ কোণগুলো সমান হয়। তাহলে এই কোণটার এই কোণটা সমান। আবার একই রকমভাবে আমরা যদি এবার আমরা যদি এই বিসি বৃত্তচাপের ওপর ধরি, এই বিসি বৃত্তচাপের ওপর ধরলে পরিধিস্থ কোণটা কি হবে? বিসি, তাই তো? বিসি বৃত্তচাপের ওপর পরিধিস্থ কোণ, তাহলে হবে বিএসি মানে এই কোণটা হবে, আর হবে বিডিসি মানে এই কোণটা হবে। তাহলে আমরা লিখবো অ্যাঙ্গেল বিডিসি সমান সমান এটাকে লিখতে পারি সি এ বি বা বিএসি একটা লিখলেই হলো। তাহলে লিখবো বিএসি, ঠিক আছে? এই দুটো কোণ সমান হবে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এবার দেখো এখানে আমাদের দেওয়া আছে, সুতরাং অ্যাঙ্গেল বিএডি এর মানটা দেওয়া আছে, অ্যাঙ্গেল বিএডি এর মান দেওয়া আছে 65 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা বিএডি অর্থাৎ এই কোণটা দেওয়া আছে, পুরো কোণটা দেওয়া আছে 65 ডিগ্রি, আর দেওয়া আছে আমাদের অ্যাঙ্গেল বিডিসি আছে 45 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা অ্যাঙ্গেল বিএডি মানে এই পুরো কোণটাকে আমরা এভাবে লিখতে পারি, অ্যাঙ্গেল মানে এই বিএডি মানে পুরো কোণটা, তার মানে কি এই কোণটা আর এই কোণটার যোগফলটাই তো পুরো কোণটা, তাহলে এই কোণটাকে আমরা লিখতে পারি বিএসি। তাহলে অ্যাঙ্গেল বিএসি যোগ এই কোণটাকে আমরা কি লিখতে পারি? সিএডি। তাহলে অ্যাঙ্গেল সিএডি সমান সমান আমরা 65 ডিগ্রি লিখতে পারি। তাহলে দেখো অ্যাঙ্গেল বিএসি মানে কত, দেখো অ্যাঙ্গেল বিএসি মানে আমরা অ্যাঙ্গেল বিডিসি লিখতে পারি, যেহেতু এই দুটো কোণ সমান, যোগ একই রকমভাবে অ্যাঙ্গেল সিএডি এটাকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সিবিডি, এটাও লিখতে পারি, সমান সমান হলো 65 ডিগ্রি। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের বইয়ে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, অ্যাঙ্গেল বিডিসি মানে এই কোণটা দেওয়া আছে, এই কোণটা কত দেওয়া আছে? 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখানে 45 ডিগ্রি বসিয়ে দেবো, যোগ যা আছে অ্যাঙ্গেল সিবিডি ইকুয়াল টু হবে 65 ডিগ্রি। তো এখান থেকে আমরা অ্যাঙ্গেল সিবিডি এর মানটা বের করে নেব। সিবিডি হবে 65 ডিগ্রি মাইনাস হবে 45 ডিগ্রি, ঠিক আছে? তো বা অ্যাঙ্গেল সিবিডি সমান সমান যদি বিয়োগ করি তাহলে কত আসবে? 0.2 মানে 20 ডিগ্রি আসবে। 2-এর 1-এর দাগে আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করো। তো প্রশ্নটা পড়ে তোমরা এই জায়গাটা আন্ডারলাইন করে রাখো, বলেছে কোনো টাকার, অর্থাৎ এখানে আসলটা বলা নেই, তো আমরা আসলটাকে x টাকা ধরে নেব, আসলটাকে আমরা যেটা ধরে নেব সুদটা কি হবে? তার 8/25 অংশ হবে। তাহলে আমাদের বার্ষিক সরল সুদের হার অর্থাৎ আর এর মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা লিখে নেব ধরি কমা আসল, আসল আর মূলধনটা কিন্তু একই ব্যাপার, আসল পি সমান সমান, এখানে আসল কত টাকা দেওয়া আছে? আসলটা দেওয়াই নেই, তো ধরে নিলাম x টাকা। তাহলে সুদটা কি হবে বলো তো? সুদ আই সমান সমান, সুদ এখানে দেখো লেখা আছে 4 বছরের সুদ আসলের 8/5 অংশ, তাহলে আসল কত? x, আসলের লাস্টে এর আছে, এর মানে গুণ 8 কত বলেছে? 8/25 বলেছে, 8/25 এত, তাহলে এই এক্সটা উপরের সঙ্গে গুণ হয়ে যাবে 8x/25, এই টাকাটা হবে সুদ। তাহলে সময় কত আছে? সময় বলেছে 4 বছর, তাহলে লিখবো যে সময় টি সমান সমান 4 বছর। সময় লিখে নিলাম। আমাদের বের করতে বলেছে বার্ষিক সুদের হার, তো আমরা লিখে নিচ্ছি যে বার্ষিক সুদের হার আর সমান সমান প্রশ্নবোধক, মানে এটাই আমরা বের করবো। তাহলে আমরা এখন সূত্র দেব, আমরা জানি একটা সূত্র জানি আই সমান সমান মানে মোট সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু বার্ষিক সুদের হার বাই 100। তো এই সূত্রে এখন আমরা এই মানগুলো বসিয়ে দেবো। দেখো আয়ের মানটা কত আছে? 8x/25 ইকুয়াল টু পি, পি মানে আসল, আসল কত আছে? এক্স ইন্টু টি, সময়, সময় আছে 4 বছর আছে, ইন্টু আর এর মান আরই থাকবে কারণ আর এর মানটাই বার করবো, বাই হবে 100। তো দেখো আমরা কি করবো, এর পরের লাইনটা আমরা এখানে যা আছে তাই লিখে দিচ্ছি, 8x/25 সমান সমান এখানে গুণ করে দেবো, তাহলে কি আসবে? 4xr/100। তো তার পরের লাইনটা আমি এখানে করছি, বা তোমরা এখানে নিচে নিচে কেটে দিতে পারো, 4×25 100, তো এভাবেও কাটাকাটি করা যায়, তো আমি সেভাবে করছি না, আমি এই দিকে গুণ করছি, গুণ করে নিচ্ছি কোন দিকে? আর এর দিকে, যেহেতু আমরা আর এর মানটা বের করবো। তাহলে 25 আর 4 যদি গুণ করে দিই, 4×25 আসবে 100, 100x আর সমান সমান এই দিকে গুণ করলে আসবে 800x, বা এখান থেকে আমরা আর এর মানটা বের করবো, আর সমান সমান 800x/100x, এক্স কেটে দিচ্ছি,
তো এক্স এক্স কেটে দিলাম। 100 দিয়ে যদি আমরা 800কে ভাগ করি তাহলে হবে 8 বা আর সমান সমান হবে 8, অর্থাৎ বার্ষিক সুদের হার হবে 8%। ঠিক আছে। এরপরে দেখো দুইয়ের দাগে আছে এক্স সমান সমান √3 প্লাস √2 হলে এক্স মাইনাস 1/x এর মান কত। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এক্স সমান সমান √3 প্লাস √2 হলে এক্স মাইনাস 1/x এর মান কত। তো এক্স এর মান আছে, আমরা কি করব 1/x এর মানটা প্রথমে আমরা বের করে নেব। তাহলে লিখবো সুতরাং 1/x। তো 1/x এর মানটা আমরা কিভাবে বের করবো সেটা প্রথমে শিখে নাও, তারপর তোমাদেরকে একটা বুদ্ধি দেখাবো। দেখো এখানে 1 লিখে দিলাম বাই এক্স, এক্স বলতে এক্স এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো √3 প্লাস √2 সমান সমান। এবার আমরা কি করবো বলো তো, হরের কোঅর্ডিনেশন করব, অর্থাৎ এখানে যা আছে আমরা তাই প্রথমে লিখে নেব। তারপর এখানে যে চিহ্নটা দেওয়া আছে তার উল্টো চিহ্ন দিয়ে আমরা ওপর নিচে গুণ করব। তো আমরা এখানে √3 মাইনাস √2 দিয়ে ওপর নিচে গুণ করছি সমান সমান। দেখো 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা যা আছে তাই হবে। আর এখানে সূত্র পড়বে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a বলতে এখানে √3, তার স্কোয়ার হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে √2, তার স্কোয়ার হবে। ঠিক আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান। তাহলে ওপরে যা আছে এখানে তাই লিখে নিচ্ছি √3 মাইনাস √2 বা এই স্কোয়ারটা √টাকে তুলে দিলে এখানে আসবে 3, আবার এই স্কোয়ারটা √টাকে তুলে দিলে এখানে আসবে 2, অর্থাৎ এখানে ওপরে যা আছে আমরা তাই লিখবো। যদি বিয়োগ করে দিই তাহলে আসবে 1, আর 1 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কিন্তু এটাই আসবে, অর্থাৎ √3 মাইনাস √2। তো দেখো এখানে দেখো এক্স এর মান আছে √3 প্লাস √2 আর 1/x এর মান আছে √3 মাইনাস √2, অর্থাৎ এক্স এর অনন্য কিন্তু 1/x, অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবে তার উল্টো চিহ্নটাই কিন্তু আসবে। তো তোমরা 1/x তোমরা ডাইরেক্টলি এটাও লিখে নিতে পারো √3 মাইনাস √2, এটাই লিখে নিতে পারো ডাইরেক্ট। তো কীভাবে হলো সেটা আমি বের করে দেখালাম। এবার আমরা এটা করব, তো আমরা এখানে আমি করছি, এর পরের লাইনটা আমি এখানে করছি, সুতরাং দিয়ে এক্স মাইনাস 1/x। তো দেখো এক্স এর জায়গায় আমরা এক্স এর এই মানটা বসিয়ে দেবো। এক্স এর মান আছে √3 প্লাস √2 মাইনাস 1/x এর মান আছে কি √3 মাইনাস √2। যদি মাইনাস থাকে তাহলে তোমাদের এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, অথবা তোমরা ডাইরেক্টলি গুণ করে দিলে গুণ করে দিতে পারো। তো অত দরকার নাই, তোমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দাও। আমি কি বললাম, যদি মাইনাস থাকে তাহলে সেটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, আর যদি এখানে প্লাস চিহ্ন থাকতো তাহলে ফার্স্ট ব্র্যাকেটে না রাখলেও হতো। ঠিক আছে। তো দেখো এখানে যা আছে √3 প্লাস √2 আমরা মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস আর এর সামনে প্লাস আছে, প্লাসে মাইনাস কি হবে মাইনাস √3, আর মাইনাসে মাইনাসে হবে প্লাস √2। তো আমরা দেখতে পাচ্ছি এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, উল্টো চিহ্ন আছে কেটে যাবে, আর এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তো যোগ করলে আসবে 2√2, অর্থাৎ এক্স মাইনাস 1/x এর মান হবে 2√2। 2-3 দাগে আছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং সিডি ইকুয়াল টু 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো দেখো আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি। এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, যা দুটো এখানে যা একটা যা হলো এ বি যা, একটা হলো সিডি যা, এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য এখানে সমান বলেছে। এবার এখানে বলেছে অ্যাঙ্গেল এ ও বি, অর্থাৎ এই কোণটা অ্যাঙ্গেল এ ও বি, মানে এই কোণটা দেওয়া আছে এখানে 60 ডিগ্রি এবং সিডি সমান সমান 6 সেমি, মানে এই সিডি জ্যায়ের দৈর্ঘ্য এখানে 6 সেমি বলা আছে। তো এখানে দেখো প্রথমেই কিন্তু লেখা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, তার মানে এ বি আর সিডি জ্যা দুটোর যেহেতু দৈর্ঘ্য সমান, তার মানে সিডি জ্যায়ের দৈর্ঘ্য যদি 6 সেমি হয় এ বি জ্যায়ের দৈর্ঘ্যটাও 6 সেমি হবে। তো আমরা লিখে নেব সুতরাং, তো দেখো আমি এখানে লিখে নিয়েছি সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, তার মানে এখানে এ বি আর সিডি দুটো জ্যায়ের দৈর্ঘ্যই হবে 6 সেমি। ঠিক আছে। আর এখানে বলা আছে যে অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি এটা দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে যে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে এই এই যে এই এ ও লিখব, সুতরাং এ ত্রিভুজ এ ও বি, এখানে তে আমরা লিখব ত্রিভুজ এ ও বি তে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও এ আর ও বি এই দুটো কি বলতো, এই দুটো হলো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ।
ঠিক আছে, তাহলে AO আর OBটা কি একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এখানে ভালো করে লক্ষ্য করো, এই কোণটা যদি 60 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু বলা আছে তা যেহেতু OA আর OB এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই কোণ দুটো কি একই হবে। অর্থাৎ এই কোণটাকে আমরা যদি x ধরে নিই, তো এখানে লিখে নিচ্ছি ধরি কমা অ্যাঙ্গেল OAB সমান সমান x। তাহলে এটা x হলে এটাও কিন্তু x হবে, কারণ আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে OA আর OB হলো একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই কোণ দুটো সমান। তাহলে আমরা সেখান থেকে একবার ডাইরেক্ট লিখতে পারি যে এই কোণটার নাম কি বলবো, ABO বলতে পারি, বা OBA, মানে এটাকে মাঝখানে রাখলে হলো। আমি ABOই বলছি, তো ABO এই দুটো কোণকে আমরা x ধরে নিচ্ছি। ঠিক আছে, তার মানে এটাও x এটাও x। তাহলে দেখো এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা কি জানি 180। তাহলে লিখবো, সুতরাং ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি যদি 180 হয়, তাহলে এই কোণটা এই কোণটা আর এই কোণটা আমরা যোগফলটা লিখে নিচ্ছি। সুতরাং অ্যাঙ্গেল OAB প্লাস অ্যাঙ্গেল OBA প্লাস অ্যাঙ্গেল AOB সমান সমান হবে 180 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180। তো এখানে OAB এর মানটা কত আছে, x আছে, আর ABO এই কোণটা বা OBA একই কথা, এটা আর এটা কিন্তু একই কথা। ঠিক আছে, তো আমি এটাকে OBA লিখে দিচ্ছি যে OBA। এর মানটা কত দেওয়া আছে, এটার মান আমরা x ধরেছি, যোগ OBA এটার মানটা কত ধরেছি, x ধরেছি, যোগ AOB এর মানটা কত দেওয়াই আছে, এখানে কত 60 ডিগ্রি দেওয়া আছে, তো আমরা 60 ডিগ্রি বসিয়ে দিলাম, সমান সমান হবে 180 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো যদি আমরা যোগ করে দিই, x আর x যোগ করলে হবে 2x প্লাস 60 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তো এর পরের লাইনটা আমি এখানে করছি। দেখো এখান থেকে লিখবো বা 2x সমান সমান 180 প্লাস 60, ওপাশে সেখানে মাইনাস 60 হয়ে যাবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, বা 2x সমান সমান যদি আমরা বিয়োগ করে দিই হবে 120 ডিগ্রি, বা x সমান সমান কি হবে 120 ডিগ্রি বাই 2, তো কেটে দিলে হবে কত 60 ডিগ্রি, বা x ইকুয়াল টু হবে 60 ডিগ্রি। তাহলে x মানে কি ধরেছিলাম, এই কোণটা আর এই কোণটা, তাহলে আমরা সেখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং অ্যাঙ্গেল OAB এর মানও 60 ডিগ্রি হবে, আর OBA এর মানও কি হবে 60 ডিগ্রি হবে, অর্থাৎ দুটো কোণের মানে 60 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা কত ছিল, এই কোণটা বলাই ছিল যে AOB 60 ডিগ্রি, আর x আর x এটাও আমরা 60 ডিগ্রি বের করে নিলাম। তো দেখো তাহলে ত্রিভুজের তিনটা কোণে কি আছে 60 ডিগ্রি করা আছে, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, তিনটা বাহুই কি হয় সমান হয়। অর্থাৎ এখানে AB জ্যায়ের দৈর্ঘ্য কত বলা আছে, AB জ্যায়ের দৈর্ঘ্য বলা ছিল 6 সেমি। তাহলে এটা যদি 6 সেমি হয়, তাহলে এটাও কত হবে 6 সেমি হবে, এটাও কত হবে 6 সেমি হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ এই ত্রিভুজটা AOB সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, তিনটা বাহুই সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে OA হলো কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, আবার OBটাও কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ OA লিখলেও হবে OB লিখলেও হবে, যে কোনো একটা লিখলেও হবে। এটা কি হবে, কত সেন্টিমিটার হবে 6 সেন্টিমিটার হবে, তাহলে হবে 6 সেমি। অর্থাৎ তোমরা সুতরাং অ্যান্সারটা লিখে নেবে যে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। বোঝা গেল। 2-4 দাগে বলেছে ABC সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র O এবং কোণ ABC ইকুয়াল টু 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে AB বাহুর দৈর্ঘ্য কত। তো দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি, এখানে বলেছে ABC সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র O। তাহলে ABCটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু সমান, মানে AB আর BC বাহুর দৈর্ঘ্য সমান, এবং বলেছে অ্যাঙ্গেল ABC অর্থাৎ এই কোণটার মান বলা আছে 120 ডিগ্রি। তো আমি লিখে দিচ্ছি এই কোণটার মান হলো 120 ডিগ্রি। বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 5 সেমি। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কোনটা হবে বলতো, এই কেন্দ্র থেকে যদি এটাকে বলি OC, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। আবার এই দিকে যদি বলি OA, এটাও কি বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এটার দৈর্ঘ্য বলা আছে যে 5 সেমি।
তো এটার দৈর্ঘ্য হবে 5 সেমি, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের বের করতে বলেছে এবি বাহুর দৈর্ঘ্য। এবি মানে কোনটা, এই বাহুটার দৈর্ঘ্যটা আমাদের বের করতে বলেছে। তো লিখব যেহেতু এবিসি ত্রিভুজ বা লিখব যেহেতু ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, দুটো বাহু সমান হয়, অর্থাৎ এক্ষেত্রে এবি বাহু আর বিসি বাহু এই দুটো কিন্তু সমান হবে। ঠিক আছে, এবার দেখো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে করব এবিও এই ত্রিভুজের ক্ষেত্রে, আর এখানে বলবো আমরা বিসিও এই ত্রিভুজের ক্ষেত্রে লিখব ত্রিভুজ এবিও ও ত্রিভুজ বিসিও এর কমা। তাহলে ত্রিভুজ এবিও অর্থাৎ এই ত্রিভুজটা, আর ত্রিভুজ বলেছে বিসিও বা সিবিও একটা বললে হলো। এর ক্ষেত্রে আমরা দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে কি হয়, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এবি সমান সমান হয় বিসি, অর্থাৎ এটার মান আর এটার মান তো সমান হবে, কারণটা কি সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এবি আর বিসি সমান ছিল, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি এবি ও ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি এবি বাহুর দৈর্ঘ্য যা হবে, আর সিবিও বা বিসিও ত্রিভুজের ক্ষেত্রে বিসি বাহুর দৈর্ঘ্য একই হবে। আবার লক্ষ্য করে দেখো এখানে ও এ আর ও সিটা কিন্তু সমান, কারণ এই ত্রিভুজের এ বি ও এই ত্রিভুজের ক্ষেত্রে হলো ও এ, আর বিসিও এই ত্রিভুজের ক্ষেত্রে হলো ও সি। এটা কি, এটা হলো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো এই এ বি ও এই ত্রিভুজ আর বিসি ও এই ত্রিভুজের ক্ষেত্রে ওবিটা কি, ওবিটা হলো সাধারণ বাহু, তাহলে লিখবো আমরা ওবি সমান সমান ওবি হবে, কারণটা কি সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই ত্রিভুজটা ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ বিসিও, অর্থাৎ এই দুটো ত্রিভুজ কি হবে সর্বসম। আর সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে আমরা সুতরাং আমাদের লিখতে পারি এ বি ও অ্যাঙ্গেল এ বি ও সমান সমান আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সিবিও, মানে যেখানে কোণ হবে সেটাকে মাঝখানে রাখতে হবে, তাহলে সিবিও লিখতে পারি, অ্যাঙ্গেল সিবিও এই দুটো কোণ সমান হবে। এবার দেখো এই দুটো কোণ যদি কোণ সমান হয়, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে অ্যাঙ্গেল এ, এই পুরো কোণটার নাম কি ছিল এবিসি ছিল, তাহলে অ্যাঙ্গেল এবিসি এর মানটা কি, এই কোণটা আর এই কোণটার যোগফলের সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে তো পুরো কোণটা আসবে, তাহলে এটা এই কোণটার নাম কি বলেছিলাম, এই কোণটা হলো এ বিও, তাহলে হবে অ্যাঙ্গেল এ বিও যোগ অ্যাঙ্গেল এই কোণটার নাম কি হবে সিবিও, তাহলে অ্যাঙ্গেল হবে সিবিও। তাহলে দেখো অ্যাঙ্গেল এবিসি এর মানটা কিন্তু দেওয়া ছিল, অ্যাঙ্গেল এবিসি পুরো কোণটার মান কত দেওয়া ছিল, এই পুরো কোণটার মান দেওয়া ছিল 120 ডিগ্রি ছিল। ঠিক আছে, তো আমরা এখানে 120 ডিগ্রি বসিয়ে দেবো, 120 ডিগ্রি সমান সমান, আর এই দুটো কোণ কি দেখো সমান, এই দুটো কোণ যদি সমান হয় তাহলে আমরা এখানে লিখতে পারি টু অ্যাঙ্গেল এ বিও লিখতে পারি। ঠিক আছে, মানে দুটো কোণই সমান, মানে এটা কোণ যা এটা কোণ একই, তাহলে যোগ করে দিলে টু অ্যাঙ্গেল এ বিও লিখতে পারো বা টু অ্যাঙ্গেল সিবিও, তোমাদের যে কোনো একটা ইচ্ছে লিখতে পারো। তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেল এ বিও এর মানটা বের করে নিচ্ছি, এ বিওর মানটা হবে 120 ডিগ্রি বাই কী হবে 2, তাহলে 2 দিয়ে কেটে দিচ্ছি হবে 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ বিও এর মানটা আসবে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমি একটু পরিষ্কার করে লিখছি, তাহলে এই কোণটাও আসবে 60 ডিগ্রি আর এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি আসবে। ঠিক আছে, এবার দেখো আমাদের বের করতে বলেছিল যে এবি এর দৈর্ঘ্যটা কত, এটা বের করতে বলেছিল, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে বার করব। দেখো এটা হলো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার নামটা কি বলো তো, এ বি ও বলতে পারো, তাহলে আমি এর পরের লাইনটা আমি এখানে লিখছি, হ্যাঁ এর পরের লাইনটা আমি এখানে লিখছি, তাহলে লিখবো সুতরাং ত্রিভুজ এ বি ও এর এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ও এ আর ও বিটা কি
জানি ও এ আর ও বিটা হলো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এ সমান সমান ও বি লিখতে পারি। এগুলো হলো কি, এটা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে ওই ও এ আর ও বি এই দুটো সমান, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এই বাহুটা আর এই বাহুটা সমান হয় তাহলে সেটা কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর এই দুটো বাহু সমান হওয়ার জন্য আমাদের এই কোণটা আর এই কোণটা কিন্তু একই আসবে, অর্থাৎ এই কোণটার নাম কি বলতো, এটাকে মাঝখানে রাখবো, বি এ ও বলতে পারি, ও এ বি বলতে পারি। তো আমি ও এ বি বলছি, ও এ বি। আর এই কোণটা, এটার নাম আমরা এ বিও লিখতে পারি, অ্যাঙ্গেল এ বিও। এই দুটো কোণ কী হবে, সমান হবে। তার মধ্যে দেখো অ্যাঙ্গেল এ বিও এর মানটা কিন্তু আমাদের বের করে নিলাম কত, 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কী আসবে, 60 ডিগ্রি, তাহলে এটাও হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের এ বিও, এই ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে দেখো, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা কীভাবে বের করবো, আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180। অর্থাৎ 180 থেকে এই দুটোর যোগফল যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের এই কোণটা বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখবো, সুতরাং অ্যাঙ্গেল, এই কোণটার নাম হলো ও এ বি যোগ এই কোণটার নাম হলো এ ও বি যোগ এই কোণটার নাম হলো এ বিও। তাহলে অ্যাঙ্গেল এ বিও, আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তার মধ্যে দেখো ও এ বি এর মানটা কিন্তু এখানে আছে কি, ও এ বি এর মান আছে 60 ডিগ্রি, তাহলে বসিয়ে দিলাম, যোগ এ ও বি এর কিন্তু মান নেই, তাহলে এ ও বি থাকবে, যোগ এ বিওর মানটা কিন্তু কত আছে, এ বিও এর মানও দেওয়া আছে 60 ডিগ্রি, সমান সমান হবে 180 ডিগ্রি। তো আমি একবার করে দিচ্ছি, অ্যাঙ্গেল এ ও বি সমান সমান, দেখো এখানে যোগ করলে কত আসবে, 120। 120টা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 180 থেকে 120 মাইনাস হয়ে যাবে। তাহলে লিখবো অ্যাঙ্গেল এ ও বি সমান সমান হবে 60 ডিগ্রি। তাহলে এই কোণটাও কত আসলো, 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই, সুতরাং ত্রিভুজ এ বিও সমবাহু ত্রিভুজ। আর আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান থাকে, অর্থাৎ এই বাহুটার মান যা হবে, এই বাহুটার মান যা হবে, এই বাহুটার মান তাই হবে। তার মধ্যে দেখো আমাদের এই ব্যাসার্ধের মানটা বলা ছিল, এটা কত ছিল, 5 সেমি দেওয়া ছিল, তাহলে এটা 5 সেমি হলে তো এটাও 5 সেমি হবে, এটাও 5 সেমি হবে। অর্থাৎ আমরা বলতে পারি সেখান থেকে ও এ এর মান যদি 5 সেমি হয় তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এ বি এর মানটাও কত আসবে, 5 সেমি হবে, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান থাকে। আশা করছি তোমাদের এখানে কোনো অসুবিধা নেই। 2-এর 5-এর দাগে আছে, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো দেখো এখানে বলেছে ঘনক মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। আমি উদাহরণস্বরূপ বলতে পারি লুডু ছক্কা, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব সমান। তাহলে এখানে যে প্রশ্নটা বলেছে, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, ধার মানে কি, বাহু, যেহেতু ঘনকের প্রত্যেকটা ধার বা বাহু সমান তাই আমরা প্রথমে ঘনকের ধারের দৈর্ঘ্যটা ধরে নেব। তো লিখে নিচ্ছি, ধরি কমা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান সমান এ। এখানে কোনো একক উল্লেখ করা নেই, তো আমি এখানে এ একক লিখে নিচ্ছি। ঠিক আছে, তো ধরে নিলাম ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক। এখন আমরা কি বের করবো বলো তো, যেহেতু আমাদের শেষে বলেছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমরা প্রথমে যখন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ ছিল তখন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল সেটা বের করে নেব। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয় 6 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ ধার মানে আর বাহু একই জানি আমরা, তার মানে 6 স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এবার প্রথম লাইনটা আমরা আবার পড়বো। বলেছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, তাহলে আগে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত ছিল, এ একক ছিল, এখন এটাকে কি করব, 50% বৃদ্ধি করব। তাহলে লিখব ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য
প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে পরিবর্তিত ঘনকের, মানে পরে যে ঘনকটা হবে পরিবর্তিত ঘনকের ধারের দৈর্ঘ্য হবে সমান সমান। ভালো করে বুঝে নাও, আগে ঘনকের ধারের দৈর্ঘ্য ছিল a একক, এখন আমরা কি করব, এই যে ঘনকের ধারের দৈর্ঘ্য যা আছে তার 50% বৃদ্ধি করব। তাহলে আগে ঘনকটা যেরকম দেখতে ছিল এখন হয়তো সেটা কি যেটা বৃদ্ধি বলেছে, তার মানে এখন সেটা বড় হবে, তাই তো? তো ধারের দৈর্ঘ্যগুলো কত হবে সেটা আমরা এখন বের করে নেব, ঠিক আছে? তো দেখো আমরা লিখব, আগে ধারের দৈর্ঘ্য ছিল a, ছিল a প্লাস a এর 50%, ঠিক আছে, সমান সমান a প্লাস চিহ্ন এর মানে হবে গুণ 50/100। তাহলে 50 দিয়ে কেটে দিচ্ছি, 50 গুণ 100 হবে a প্লাস ওপরে হবে a/2। আমরা লসাগু করবো এখানে 2, তাহলে হবে 2a প্লাস a, ঠিক আছে? তো আমরা এখানে যোগ করে দেবো, তাহলে কত হবে 3a/2 এত একক। তাহলে পরে যে ঘনকটা হলো, যেটা ধারের দৈর্ঘ্য, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হবে 3a/2। তাহলে আমরা এই যে পরিবর্তিত ঘনকটা, এই পরিবর্তিত ঘনকের আমরা কি বের করবো বলতো? ওই একই রকমভাবে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করবো। তাহলে লিখবো, সুতরাং পরিবর্তিত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, দেখো পরিবর্তিত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি হয়? ঘনকের 6 স্কোয়ার হয়। এ বলতে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার বা ধারের দৈর্ঘ্য তার স্কোয়ার। তাহলে পরিবর্তিত ঘনকের ধারের দৈর্ঘ্যটাগুলো কত আছে? 3a/2, তার মানে 6 ইন্টু হবে 3a/2 তার স্কোয়ার হবে, সমান সমান 6 ইন্টু 3 স্কোয়ার মানে হবে কত? 3 3 9, 9 স্কোয়ার বাই কত হবে? 2 স্কোয়ার মানে 4। তো আমরা এখানে কেটে দিচ্ছি, 2 দিয়ে কেটে দিচ্ছি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে ওপরে হবে 9, এখানে 3 আছে, তাহলে 3 নং হবে 27 স্কোয়ার বাই নিচে হবে 2। তাহলে পরিবর্তিত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে এত বর্গ একক, অর্থাৎ 27 স্কোয়ার বাই 2 বর্গ একক। তো দেখো এর পরে শেষের লাইনটা আমি এখানে করব, এর পরের লাইনটা আমি এখানে করব। তো দেখো এখানে কি বলেছে, যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা শতকরা বৃদ্ধির আগে আমরা দেখব কতটুকু বৃদ্ধি পেয়েছে। আগে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ছিল এটা, এখন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো এটা, তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে? তাহলে এটা থেকে এটাকে মাইনাস করে দিলে বেরিয়ে যাবে। মনে করো আগে একটা লাঠির দৈর্ঘ্য ছিল 10 মিটার, ঠিক আছে, এখন সেই লাঠিটা দৈর্ঘ্য হয়ে গেছে 15 মিটার। তাহলে লাঠিটা কতটুকু বৃদ্ধি পেয়েছে? তাহলে আমরা 15 মিটার থেকে যদি 10 মিটারকে বিয়োগ করে দিই তাহলে বেরিয়ে যাবে অর্থাৎ 5 মিটার। ঠিক একই রকমভাবে ঘনকের আগে সমগ্র তলের ক্ষেত্রফল ছিল এটা, আর পরে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো এটা। কতটুকু বৃদ্ধি পেয়েছে? এটা থেকে এটাকে আমরা মাইনাস করে দেবো। তাহলে লিখবো, সুতরাং ঘনকের, তো এটার পরের লাইন কিন্তু এটা, হ্যাঁ, তাহলে লিখবো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সমান সমান। তাহলে আমরা এটা থেকে এটাকে মাইনাস করে দেবো, তাহলে আছে 27 স্কোয়ার বাই 2 মাইনাস এটা কত আছে 6 স্কোয়ার এত বর্গ একক, সমান সমান। আমরা লসাগু নেবো, দেখো এটা নিচে মানে 1 আছে, তার মানে 2 অক্ষে 2, লসাগু হবে 2 দিয়ে 2কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি 27কে গুণ করি তাহলে 27 স্কোয়ারই হবে, মাইনাস এটা নিচে মানে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে 6কে গুণ করলে আসবে 6 দুগুণে কত আসবে 12 স্কোয়ার বর্গ একক, সমান সমান। 27 থেকে আমরা 12কে বিয়োগ করে দেবো, তাহলে আসবে এখানে আসবে 5 আর এখানে আসবে 15 স্কোয়ার বাই কী হবে 2 এত বর্গ একক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল এত। কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখন লিখব, তো দেখো আমি এখানে যেহেতু জায়গা হচ্ছে না, তো আমি এখানে এই লাইনটা মুছে দিচ্ছি।
তো দেখো এর পরের লাইনটা কিন্তু এটা, হ্যাঁ, তার লিখবো সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে সমান সমান। দেখো ঘনকের আগে মানে শতকরা বৃদ্ধি এর সূত্র আছে কি জানো, এটা হলো যে কতটুকু বৃদ্ধি পেয়েছে ঘনকের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 15² বাই পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমি তো পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফলটা এখানে লেখা ছিল, মুছে ফেলেছি। তোমরা দেখো আগের সমগ্রতলের ক্ষেত্রফল ছিল 6², ঠিক আছে। তার মানে আমি আবার বলছি যে যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা লিখবো বাই পূর্বে যে সমগ্রতলের ক্ষেত্রফল ছিল সেটার সমগ্রতলের ক্ষেত্রফল ইনটু হবে 100 সমান সমান। তাহলে ওপরে যা আছে তাই লিখবো 15²/2, আর এই বাই চিহ্নটা গুণ হয়ে যাবে, মানে বাই বা ভাগ বলতে পারো, ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে যখন এটা নিচে নেই, মানে কি আছে 1 আছে, তাহলে একটা উপরে যাবে, 6² নিচে হয়ে যাবে, এখানে হবে 100। তো আমরা কেটে দিচ্ছি, স্কোয়ার কেটে দেবো, 2 দিয়ে কেটে দিচ্ছি, এটাকে 2 দিয়ে কাটলে আসবে 50। এবার আমরা 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 দিয়ে এটাকে কাটলে আসবে 3 × 5 = 15, আর 3 × 2 = 6, 2 দিয়ে এটাকে কাটবো হবে 25। তো 25 আর 5 আমরা কি করবো, গুণ করে দেবো, তা কারণ ওপরে আছে 5 × 25 কত আসবে 125, অর্থাৎ ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 125%। বোঝা গেল?